জানা গেছে ইতোমধ্যেই সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শত শত ট্যাঙ্ক প্রস্তুত করেছে পাকিস্তানকে সাহায্যে এগিয়ে আসছে চীন, তুরস্ক। ওইদিকে বসে নেই ভারতও, তারাও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। এই পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান। দিন যতই যাচ্ছে পাক ভারত সংঘাত ততই এগিয়ে আসছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবার কোনো পক্ষই এক চুলো ছাড় দিতে নারাজ। দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য ঠেকাতে পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। এতে বেশ বেকায়দায় পড়েছে মোদী সরকার। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে, আর এরই মধ্যে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের পরাশক্তির দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র তাদের নিরপেক্ষ অবস্থান জানান দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু পাকিস্তানের। 3 জন বন্দুকধারী 26 জন পর্যটককে নির্বিচারে হত্যা করল। এটা মোদী সরকার এবং বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স মিলে এই হত্যাকাণ্ডটা চালিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। এটাকে আমরা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বলতে পারি। এবং ভারত এই পাহালগামের যে ঘটনাটা ঘটল তার ফলে দেশের ভেতরে ও বাইরে এক মহা ঝামেলা তথা সংকটে পড়েছে। মোদি গভর্নমেন্ট কি করতে গিয়ে কি করে ফেলল। দেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, সাধারণ মানুষ, এমনকি সামরিক বাহিনীর বড় বড় জেনারেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। পাকিস্তান এবং ভারত এই যুদ্ধের মাস্টার মাইন্ড আর চীন। পশ্চিম বাংলার মিডিয়া এটি প্রচার করতেছে, কারণ চীন সর্বাত্মক সহযোগিতা করবে পাকিস্তানকে। অলরেডি সহযোগিতা শুরু হয়ে গিয়েছে। তুরস্ক থেকে 6 বিমান ভর্তি যুদ্ধাস্ত্র এসেছে কাল। আজ চীন থেকে আবার বিমান ভর্তি করে পাকিস্তানে আসলো যুদ্ধাস্ত্র। কি কি যুদ্ধাস্ত্র আসলো ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। কারণ ভারত সিদ্ধান্ত নিয়েছে তারা আজ রাতেই তারা পাকিস্তানে হামলা করবে। নরেন্দ্র মোদীর সাথে 3 বাহিনীর বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদী সবুজ সংকেত দিয়েছে যে পাকিস্তানে তারা হামলা করবে। পাকিস্তানে হামলা করবে আর পাকিস্তান বসে থাকবে, অথবা পাকিস্তানের পরাজয় হবে আর চীন তাকে মেনে নেবে? অবশ্যই না। পাকিস্তানের পরাজয় মানে চীনের পরাজয়। তাই এবার চীন খেপেছে। তুরস্ক সাথে আরও কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে দাঁড় হলো, চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, সাধারণ মানুষ, এমনকি সামরিক বাহিনীর বড় বড় জেনারেলরা, অফিসাররা পর্যন্ত 3 জন বন্দুকধারীর এই হামলাকে সন্ত্রাসী হামলা বা পাকিস্তানের কারসাজি বলতে দ্বিধাগ্রস্ত। আমরা খবরে দেখলাম, ভিডিও দেখলাম, ভারতীয় জেনারেলদের, ভারতীয় সাংবাদিকেরা বহু প্রশ্ন করেও কোনো উত্তর বের করতে পারল না। তারা চুপচাপ ওখান থেকে কেটে পড়ল। তারা পাকিস্তান এই ব্যাপারে দায়ী এটা বলল না। ভারত এবং মোদী সরকার কোণঠাসা হয়ে গেছে। তবে ভারতীয় সোশ্যাল মিডিয়া এবং ভারতের আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমসের মতো সাম্প্রদায়িক পত্রিকাগুলোতে দেখবেন প্রচন্ড রকম মুসলিম বিদ্বেষ। ভিডিও দেখলাম উত্তর ভারতের কোথাও একজন মুসলমান পুলিশ কনস্টেবলকে ধরে হিন্দুরা আচ্ছা মতো পেটালো। তার একমাত্র দোষ সে মুসলমান। এবং আমরা জানি ভারতের সর্বত্রই যে কোনো অজুহাতে গরুর মাংস রান্না করেছে বা গরুর মাংস ক্যারি করে নিয়ে যাচ্ছে এই অভিযোগে। রোজার দিন রেলগাড়িতে এক দাড়িওয়ালা মুসলমান ভদ্রলোক কোরআন শরীফ পড়ছিলেন, তাকে 4-5 জন হিন্দু যুবক খুব মার দিল। কারণ কি? যে তুমি রেলগাড়ির ভিতরে কোরআন শরীফ পড়ছো কেন? ভারতে যে মুসলিম বিদ্বেষ কতটা চরমে পৌঁছেছে, ওই যে 2002 সালের ওই যে গুজরাট রায়টের আগে সাবরমতী এক্সপ্রেস নামে রেলগাড়িতে যে আগুন দিয়ে
কিছু হিন্দু কর সেবক যারা ওই ইতে গিয়েছিল, অযোধ্যার মন্দির ভাঙা হয়েছিল, যেখানে মসজিদ ভেঙে যেখানে মন্দির বানাবে, সেই জায়গায় তারা যারা কাজ করেছে ওদেরকে বলা হয় কর সেবক। ওই কর সেবকরা ফিরছিল, তাদেরকে নাকি মুসলমানরা গাড়িতে পেট্রোল লাগিয়ে হত্যা করেছে, এবং এটা কোনো ইনকোয়ারিতে এটা প্রমাণিত হয়নি। তার উপরেও ভারতীয়রা একটা সিনেমা বানাচ্ছে বলিউড, এবং বলিউড কিন্তু ওই যে আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যে পদ্মাবতীর যে কাহিনী, মুসলমান রাজা হিন্দু রানীকে জোর করে নিয়ে যাবে, এই ধরনের মানে উদ্ভট কাল্পনিক ঘটনা নির্ভর ছবিও তারা বানিয়েছে। সিনেমাতে হচ্ছে, মিডিয়া, কলেজে, তাদের পাঠ্যপুস্তক, সর্বত্র হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে মোদী সরকার প্রচার করছে, প্রসার ঘটাচ্ছে। তবে মোদির যে সংকট, ভারতের সংকট এবং মোদির সংকট, একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছাড়া বিশ্বের খুব কম নেতৃবৃন্দই এই হামলাকে সন্ত্রাসী হামলা বলছেন। তবে পৃথিবীর অধিকাংশ দেশ এই বন্দুকধারীদেরকে সন্ত্রাসী বলতে নারাজ। তারা বলছে গানম্যান বা বন্দুকধারী, তাদেরকে কোনো ইসলামিক বা পাকিস্তানি বা লস্করে তাইবার সন্ত্রাসী তারা বলছে না। আমেরিকার সবচাইতে প্রভাবশালী পত্রিকা দৈনিক নিউ ইয়র্ক টাইমস বন্দুকধারীদের সন্ত্রাসী বলছে না। এটা একটা বিরাট ব্যাপার, গানম্যান বা বন্দুকধারী বলছে। এটা ভারত ও নরেন্দ্রবাদীর হিন্দুত্ববাদী সরকারের জন্য খুবই বিব্রতকর। তারা খুব উৎসাহ প্রকাশ করেছে যে এদেরকে বন্দুকধারী বলছে পশ্চিমা জগতের দেশগুলো, এতে ভারত খুব নারাজ। একদিকে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ হামলার ব্যাপারে প্রায় নিশ্চুপ। অপরপক্ষে চীন ও মুসলিম বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ তুরস্ক প্রত্যক্ষভাবে পাকিস্তানকে সমর্থন করছে। তুরস্ক তো 7টা C-130 হারকুলেস ট্রান্সপোর্ট বিমান ভর্তি করে অস্ত্র ও গোলা বারুদ পাঠিয়েছে পাকিস্তানে ইতোমধ্যেই। হিন্দু পোস্ট লিংক দিয়েছে, দেখবেন আপনারা। 28 এপ্রিলে তারা লিখছে, amid rising tensions between Bharat and Pakistan after the Pahalgam terror attack, Turkey has extended its support to Islamabad and sent combat equipment. Turkish Air Force C-130 Hercules military transport aircraft arrived in Karachi on Sunday, 27 তারিখে তুরস্ক থেকে এসছে, এবং 6 more C-130 planes laden with combat equipment, অস্ত্র শস্ত্র নিয়ে তারা করাচিতে এবং ইসলামাবাদে ল্যান্ড করেছে। মোট 7টা বড় বড় হারকিউলিস ট্রান্সপোর্ট বিমান, এবং টার্কি ইজ সলিডলি বিহাইন্ড পাকিস্তান। এবং যে সময় এই ঘটনা ঘটছে তুরস্ক পাশে এসে দাঁড়িয়েছে। শুধু তাই না, Turkey's military assistance to Pakistan complements similar aid from China. তুরস্কের এই যে উদার মানে মিলিটারি সাহায্য পাকিস্তানের কে চীন যে সমরাস্ত্র দিচ্ছে সেটাকে আরো কমপ্লিমেন্ট করছে, তার সঙ্গে যোগ দিচ্ছে। which has reportedly provided drones. চীন ড্রোন দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য। এবং টাইমস অফ ইন্ডিয়া একই রিপোর্ট করেছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, Turkey sends arms to Pakistan as China deepens military ties amid this crisis. মানে চায়না পাকিস্তানের সঙ্গে তাদের যে সামরিক সম্পর্ক ওটাকে আরো গভীর করছে। আমি পড়ছি, China's strategic military support to Pakistan continues to expand, with over 82% of China's recent arms exports heading to Pakistan.
মানে চায়না যে পাকিস্তানকে কিভাবে সামরিক ভাবে সাহায্য করছে, চীনের 82% সমরাস্ত্র তারা বিক্রি করছে পাকিস্তানের কাছে। As Kashmir tensions flare, Pakistan appears to be heavily relying on its closest defense allies, Turkey and China. টাইমস অফ ইন্ডিয়া লিখছে, যখন এই যে পাহালগামের এই ক্রাইসিসের ফলে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা টেনশন বাড়ছে, এই অবস্থায় পাকিস্তানের দুই মিত্র দেশ তুরস্ক এবং চীন পাকিস্তানকে প্রচুর পরিমাণ সামরিক অস্ত্র শস্ত্র প্রদান করছে এবং আরো দেবে। মানে এই যুদ্ধটা একতরফা হবে না। ভারতের কাছে যে অস্ত্র নেই সে অস্ত্র এখন পাকিস্তান পেয়ে যাবে তুরস্ক এবং চীনের কাছ থেকে। পাহালগাম আক্রমণ যে ভারতের সরকারের কাজ, এতে কোনো সন্দেহ নেই। একাধিক কারণ রয়েছে আমার এই বিশ্বাসের পেছনে। আমি কেন মনে করি এই পাহালগাম ক্রাইসিসটা মোদির সৃষ্ট। একদিকে মোদি সরকার ভারতীয় সুপ্রিম কোর্টের ইনজাংশন জারি করাতে বিব্রত। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করার আইন করেছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট একটা ইনজাংশন জারি করছে মোদি সরকারের কাছে যে তোমরা জবাব দাও, এ ধরনের একটা বেআইনি কাজ কেন করলে। 1000 বছরের বেশি হলো এই ওয়াকফ সম্পত্তিগুলো ছিল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো ভারতীয় সরকার দখল করে ফেলছে, এন্ডাওমেন্ট গুলো। অন্যদিকে মোদি সরকারের কোয়ালিশনের এটা আরেকটা বিরাট মাথা ব্যথা। মোদি সরকার তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই যে নির্বাচন যে হলো গত বছর, সেখানে জেতেনি, তাদেরকে কোয়ালিশন করে জিততে হয়েছিল। এই কোয়ালিশনের ভেতরে কারা ছিল? বিহারের নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী, আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডুর দল আর নীতিশ কুমারের দল বিজেপির সঙ্গে কোয়ালিশন করে মোদিকে ক্ষমতায় এনেছে। এবং নীতিশ কুমার সম্পর্কে বলা হয় তিনি একজন পল্টিবাজ। বিভিন্ন সময় তিনি একদিকে যান, আবার ইউটার্ন নিয়ে অন্যদিকে চলে যান। সুতরাং মোদি এখন বিহারের ব্যাপারে খুবই বিচলিত। ওগুলো না থাকলে বিজেপি সরকার পড়ে যাবে। সুতরাং বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নাই, তাই মোদি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর ব্যাপারে বেশ উদ্বিগ্ন। যে করেই হোক নীতিশ কুমারকে বিহারে জেতাতে হবে। যদি নীতিশ কুমারের দল হেরে যায় পার্লামেন্টেও, তাহলে দেখা যাবে একটা বিপর্যয় সৃষ্টি হবে। বিজেপির কোয়ালিশন পার্টনারদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য মোদি এই পাহালগাম হত্যাকাণ্ড চালিয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। পাহালগাম হত্যাকাণ্ড তার পূর্ণ সুযোগ গ্রহণ করার চেষ্টা করে যাচ্ছে মোদি সরকার। যেটা ঘটনা ঘটেছে, এটাকে আমরা পাকিস্তান বা হিন্দু বিদ্বেষী একটা আক্রমণ বলে যদি প্রচার করতে পারি, তাহলে হিন্দু ভোটাররা আর বিজেপিকে ভোট না দিয়ে এই ভয় পাওয়ার জন্য সন্ত্রাসবাদের জুজু দেখিয়ে তাদেরকে তাদের ভোটগুলো নিয়ে আসবে। এই পরিকল্পনায় নরেন্দ্র মোদী এখন অস্থির হয়ে কাজকর্ম করছে। তবে আমার মনে হয় এই পরিকল্পনাটা, হামলাটাই মোদী সরকার করিয়েছে হিন্দু বিদ্বেষী একটা রূপ দিয়ে, ভারতের সাম্প্রদায়িকতার মাধ্যমে বিজেপিকে যেন আবার ক্ষমতায় আনা যায় এবং বিহারে এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারকে দলে রাখা যায়। এই আক্রমণকে একটা হিন্দু বিরোধী হত্যাকাণ্ড বলে অপপ্রচার করে যাচ্ছে তারা। তবে মোদি ও তার দল যদি সত্যই পাহালগাম হত্যাকাণ্ডে বিচলিত হতো, তাহলে শুনুন মোদি কি করত। পাহালগাম আক্রমণ হয়েছে 22শে এপ্রিল। মোদি তখন সৌদি আরবে। ইতিমধ্যে পাকিস্তান তার এয়ার স্পেস বন্ধ করে দেয়, ভারতের কোনো বিমান পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবে না এই বলে পাকিস্তান নিষেধাজ্ঞা দেয়। মোদি সৌদি আরব থেকে ওই পাকিস্তানের এয়ার স্পেস অ্যাভয়েড করে উনি দক্ষিণ দিক দিয়ে এসে তার কোথায় যাবার কথা আপনারাই বলুন।
হত্যাকাণ্ড ঘটেছে কাশ্মীরের পাহালগামে বা কাশ্মীরে যাবেন একেবারে নিজে সচক্ষে অবস্থার পর্যালোচনা করার জন্য, দেখার জন্য। মোদি কি করলেন? তিনি সৌদি আরব থেকে বিমানে করে পাকিস্তানের আকাশপথ অ্যাভয়েড করে কোথায় গেলেন? বিহারে গেলেন। আপনারা বেরাতে পারেন অঙ্কটা, যে মানুষ মারা গেল কাশ্মীরে আর উনি গেলেন প্রায় 700-800 মাইল দূরে ভারতের বিহার রাজ্যে। বিহারে কেন গেলেন? কেননা বিহারে গত 10 বছর যাবত যিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য তিনি বিহারে গেলেন। বিহারে এপ্রিলের 24 তারিখে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের একটা র্যালি, বিরাট একটা সম্মেলন হচ্ছিল, 24 তারিখে হলো। মোদি বিহারে গেলেন জনতা দলের, নীতিশ কুমারের দলের র্যালি বা সম্মেলনকে চাঙ্গা করার জন্য। পহলগাম তার কাছে আর ইম্পর্টেন্স পাচ্ছে না, পহলগামের ওই হত্যাকাণ্ড ব্যবহার করছে। পহলগামে হত্যাকাণ্ড ঘটিয়ে মোদি যেটা স্কোর করার চেষ্টা করেছে, সেটা করার সাথে সাথে আবার বিহারে গিয়ে যাতে বিহারে জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল যেন জিতে যায়। কেননা এখানে 2025 সালে নির্বাচন হবে। নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রিত্ব হারান, তাহলে দিল্লিতে তাদের কোয়ালিশনের কি অবস্থা হবে সেটা ভেবে মোদি খুব হয়রান হয়ে গেলেন। এবং সেখানে কংগ্রেসের রাহুল গান্ধী বিহারে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচারণা করছেন। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বিহার রাজ্যকে বলছেন বিহার ইজ দ্য ব্যাটল গ্রাউন্ড, বিহার হচ্ছে যুদ্ধক্ষেত্র। রাহুল গান্ধীর দল বিহারে প্রচারণা চালাচ্ছে, পলায়ন রোকো নৌকরি দো, মানে পদযাত্রা করছে বিহারে। পলায়ন রোকো, যারা পালিয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করো, আর নৌকরি দো, চাকরি বাকরি দাও বলে একটা পদযাত্রা করছে। আর নীতিশ কুমার বিরোধী আরেক দল, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল্লু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, তার একটা দল আছে রাষ্ট্রীয় জনতা দল। এই তেজস্বী যাদব, লাল্লু প্রসাদ যাদবের ছেলের রাষ্ট্রীয় জনতা দল, তারাও মাঠে নেমেছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের বিরুদ্ধে। সুতরাং নীতিশ কুমারের অবস্থা খুব ভালো না। তাই নীতিশ কুমারের সাথে মোদিও সক্রিয়। এই উপসংহারে বলা যায় পহলগাম আক্রমণ মোদি সরকারের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। মুসলিম বিরোধী রাজনীতিকে সক্রিয় করার জন্য মোদি তথাকথিত লস্করে তৈবা কার্ড ব্যবহার করছে, এই কার্ডটা ব্যবহার করছেন। তবে দেশে ও বিদেশে মোদি ধরা পড়ে গেছে। বিহারে এবছরই নির্বাচন, নীতিশ কুমারের দল পরাজিত হলেই মোদির কোয়ালিশন সরকার কতদিন টিকবে, এটা একটা প্রশ্নের ব্যাপার। তাই মোদি ক্ষমতা রক্ষার জন্য পহলগাম হত্যাযজ্ঞ চালিয়েছে, আর হত্যাযজ্ঞের পরে পহলগাম বা কাশ্মীরে না গিয়ে মোদি গেলেন বিহারে, আর পাকিস্তানের বিরুদ্ধে হাম্বিতাম্বি করছে। পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পানি বন্ধ করে দেবে, এবং এ সমস্ত দেখার পরে চীন এবং তুরস্ক পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। এখন মোদি ও ভারতের অবস্থা খুবই সঙ্গীন। কাশ্মীরের ব্যাপারে যারা জানেন না তাদেরকে আমি বলছি, কাশ্মীরে ভারতের 5 থেকে 7 লক্ষ সৈন্য রয়েছে। পৃথিবীর একমাত্র জায়গা যেখানকার জনসংখ্যা 1 কোটির কম, তবে সেখানে 7 লক্ষ ভারতীয় সৈন্য, বিএসএফ, পুলিশ এরা পাহারা দিচ্ছে। কথায় কথায় মুসলমানদের বাড়ি ঘেরাও করছে, হামলা করছে। কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাও তারা 2018 সালে ওটাকে খণ্ডিত করেছে, লঙ্ঘন করেছে। সুতরাং কাশ্মীর যে একটা জ্বলন্ত
আগ্নেয়গিরি, সেটা তো আছেই 47 সাল থেকে। সেখানে লস্করে তৈয়বার নামে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে মোদি ভেবেছিলেন যে উনি অনেক পয়েন্ট স্কোর করবেন, হিতে বিপরীত সেটা হলো না। তাই এখন পাকিস্তানের সঙ্গে যদি তুরস্ক, চীন নামে, মানে পাকিস্তানকে সামাল দেওয়া ভারতের জন্য কিন্তু 71 সালের মতো তো সহজ হবে না। আমি একটা প্রোগ্রাম করেছিলাম, মনে আছে আপনাদের? ভারতীয় বিমান বাহিনীর যে প্রধান, উনি বলেছেন যে ভারতীয় বিমান বাহিনী, ওটা বলে বায়ুসেনা, ভারতীয় বায়ুসেনার প্রায় 50% বিমান উড্ডয়নের জন্য ওড়ার মতো অবস্থায় নেই, এবং তাদের বিমানগুলো পুরনো, 40-45 বছরের পুরনো প্রচুর বিমান রয়েছে। এবং পাকিস্তানের কাছে, চীনের কাছে এখন 6th জেনারেশন প্লেন চলে এসছে, ভারতের কাছে 5th জেনারেশনও আসেনি। পাকিস্তান নিজেরাই এখন বিমান বানায়, চায়না চীনের সঙ্গে মিলে। সুতরাং পাকিস্তানের বিমান বাহিনীকে টেক্কা দেওয়াই ভারতীয় বিমান বাহিনীর দুষ্কর হবে। এবং বর্তমান যুগের যুদ্ধগুলো কিন্তু বিমান বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সঙ্গে চীন এবং তুরস্কের বিরাট বিমান বাহিনী, বিরাট সেনাবাহিনী, নেটোর সবচেয়ে বড় সেনাবাহিনী তুরস্কের হাতে। তাদেরকে এখন ভারত বলছে ইসরায়েলের সাহায্য নিয়ে তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে। এটা চীন এবং তুরস্ককে আরো রাগান্বিত করেছে। গাজা ঘটনার পরে এখন আবার ইসরায়েল এসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা চীন এবং তুরস্ক মেনে নিতে পারছে না। সুতরাং মোদি যে ক্যালকুলেশন করেছিল পশ্চিমা জগৎ তার সঙ্গে আসবে, তারা আসেনি। একমাত্র ডোনাল্ড ট্রাম্প একটা সফট অ্যাটিটিউড নিয়ে রেখেছে ভারতের প্রশাসকের প্রতি, কিন্তু ভারতের সঙ্গে তার ট্যারিফ নিয়ে প্রচন্ড গন্ডগোল। সুতরাং ভারত পশ্চিমা জগৎ থেকে কোনো ব্ল্যাঙ্ক চেক পাচ্ছে না, রাশিয়াও নিশ্চুপ। এদিকে পাকিস্তান, তুরস্ক এবং ইরানের সক্রিয় সাহায্য পেয়ে যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। এমত অবস্থায় মোদির জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার কথা স্বপ্নেও চিন্তা করতে পারবে বলে আমার মনে হয় না। পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা আপাতত হবে না, মোদি সাহস পাবে না। তবে আর যদি করে, তাহলে চীন এবং তুরস্ক মিলে ভারতের ঘাটটা ভেঙে দিতে পারবে, মাথা ভেঙে দেবে, মানে ফিগারেটিভলি। ওই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় ঘটবে। ওরা হয়তো নর্থ ইস্ট ইন্ডিয়া, চিকেন নেকটেক হারিয়ে, বাংলাদেশকেও হারিয়ে পুরোপুরি ভারত একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হবে। মানে দরিদ্র দেশগুলোর একটা তো ভারত, সুতরাং ভারতের অবস্থা 12টা বেজে যাবে। কিন্তু এই খেলা, রাজনীতির এই খেলাটা খেলতে গিয়ে মোদি কিন্তু নিজের অবস্থা দেশে এবং দেশের বাইরেও খুব খারাপ করে ফেললো। এবং এই যে যুদ্ধংদেহী ভাব, পাকিস্তানের সঙ্গে এই করব সেই করব, শেষে যে কিছুই করতে পারবে না, এটা কিন্তু ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞদের কাছে একটা হাসির খোরাক হয়ে যাবে যে ভারত একটা পেপার টাইগার। ভারত এমন কোন শক্তি নয় যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে চীন এবং তুরস্ককে একেবারে ইগনোর করে। সুতরাং এই খেলাটা মোদি যেটা খেললেন, খুব ভালো খেলা হলো না। তার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য, ক্ষমতায় থাকার জন্য মুসলিম কার্ড ব্যবহার যে করলেন, এটা তার একটা রাজনৈতিক মিসক্যালকুলেশন বলেই আমি বিশ্বাস করি। ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের কিছু সুযোগ সুবিধা হবে এটা বলা অপেক্ষা রাখে না, কিন্তু তারা বাংলাদেশকে ইমপ্লিকেট করে দিচ্ছে। কালকে আমি বলেছি, তাদের কিছু সাংবাদিকরা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল লস্করে তৈয়বার সঙ্গে সম্পৃক্ত হেফাজতে ইসলামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন এই পাহালগাম হামলার পরে, এবং হেফাজতে ইসলামের সঙ্গে আর যারই সম্পর্ক থাকুক, তারা কোনো সন্ত্রাসী দল নয়। সুতরাং ভারত চারদিক দিয়ে অপপ্রচার করছে, অপপ্রচার করতে গিয়ে খেলাটা নষ্ট করে ফেলেছে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসারেরাও কোনো মন্তব্য করছেন না, এবং সমস্ত দোষটা চাপিয়ে দিচ্ছে মোদী সরকার আর বিএসএফ এর উপরে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলছেন, বর্ডার গার্ড বিএসএফ কোথায় গেল, তোমাদের গেটগুলো কেন খোলা থাকলো, মাত্র 3 জন লোক এসে গোলাগুলি করে এত মানুষ হত্যা করলো, তোমাদের 7 লক্ষ পুলিশ সেনাবাহিনী তারা কাশ্মীরে কি করলো? এই প্রশ্নগুলোর উত্তর মোদি দিতে পারবেন না। তবে আমরা মনে করি এটা মোদির একটা প্রচন্ড বড় ভুল হয়েছে, এই ভুলের খেসারত তাকে দিতে হবে, এবং এই টার্মই মোদির শেষ টার্ম, এবং এই টার্ম শেষ হওয়ার আগেই মোদি সরকারের পতন হয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আমাদের বিপ্লব বাঁচিয়ে রাখতে হবে, এবং এই জন্যই ইনকিলাব জিন্দাবাদ এই স্পিরিট নিয়ে দরকার হলে আমরা আরেকটা বিপ্লব করব, কিন্তু কোনোভাবে যেন ভারতীয় আওয়ামী শক্তি যেন আবার বাংলাদেশে ক্ষমতাধিষ্ঠ হতে না পারে, সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।